স্বাগত টিভি 9 বাংলায় সন্ধ্যা সুপার প্রাইম টাইম নিয়ে আমি দীপ আপনার সঙ্গে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। এবার তৃণমূলের তহবিল মামলায় অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। তৃণমূলের দলীয় তহবিলের 440 কোটি টাকা ফ্রিজ করলো ইডি। এই মুহূর্তের বড় খবর, তৃণমূলের তহবিল মামলায় অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, ইডি সূত্রে এই সংক্রান্ত আর কি আপডেট? কথা বলবো সুজয়ের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, তৃণমূলের তহবিল মামলায় অ্যাকাউন্ট ফ্রিজ করলো ইডি। তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের 440 কোটি টাকা ফ্রিজ করলো ইডি। বিধাননগর সাইবার থানার পর হস্তক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির। আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, ইডি সূত্রে কি খবর রয়েছে? দেখো, 440 কোটি টাকা ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করে নিয়েছে এবং এই মামলার প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার থানা। তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে এবং তার পরবর্তীতে এক্ষেত্রে যেহেতু একটা বেআইনি আর্থিক লেনদেনের সন্দেহ করছে কেন্দ্রীয় এজেন্সি এবং যিনি অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক, তাই সেক্ষেত্রে তদন্তভার অর্থাৎ বেআইনি লেনদেনের তদন্তভার ইডি নিজেদের হাতে তুলে নিয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই 3টি ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু সন্দেহজনক লেনদেন এজেন্সির নজরে এসছে এবং সেই সন্দেহজনক লেনদেনের ভিত্তিতে তারা তদন্ত করছে। ইতিমধ্যেই 5টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে, গতকাল 5 জায়গায় তল্লাশি চালানো হয়েছে, যেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছেন, সেই নথি তারা দেখছেন। এই যে 3টি ব্যাংক অ্যাকাউন্টে 440 কোটি টাকা, এই 440 কোটি টাকায় কাটমানির টাকা, বেশ কিছু কাটমানি, বেশ কিছু সন্দেহজনক লেনদেন হয়েছে বলে অভিযোগ এবং অভিযোগ করেছেন খোদ তৃণমূল বিধায়ক। সেই তার অভিযোগটারই ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে, যারই পরিপ্রেক্ষিতে এই 440 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং বাকি এই অ্যাকাউন্টগুলি যেগুলি রয়েছে সেগুলির ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে যে সেখানে কী ধরনের সন্দেহজনক লেনদেন হয়েছে। তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত বা তৃণমূলের দলীয় তহবিলের অর্থাৎ তৃণমূলের যে নিজস্ব ফান্ড প্রায় 19টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই 440 কোটি টাকা পাওয়া গিয়েছে। বাকি অ্যাকাউন্টগুলিতে কোথায় কি সন্দেহজনক লেনদেন হয়েছে সেটাও ইডির আতশকাচের নিচে রয়েছে। একই সঙ্গে বিধাননগর সাইবার থানা তারাও পৃথকভাবে তদন্ত করছে, তাদের আতশকাচের নিচেও রয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এই 440 কোটি টাকা এবার কেন্দ্রীয় এজেন্সি সম্পূর্ণ বাজেয়াপ্ত করে নিল। বাজেয়াপ্ত করার পর এই 440 কোটি টাকা সংক্রান্ত বিষয়ে তদন্ত হবে যে এইখানে টাকাগুলি কোন জায়গা থেকে এসছে, কার মারফত এসছে। একাধিক সন্দেহ রয়েছে কেন্দ্রীয় এজেন্সি, তাদের বক্তব্য এই 440 কোটি টাকা বেশ কিছু ট্রানজাকশন যেটা সন্দেহের ঊর্ধ্বে নয়, তাই সেই বিষয়গুলিকেই ক্ল্যারিফাই করার জন্য তারা গতকাল তল্লাশি চালিয়েছেন 5টি জায়গায়। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদেরকে তলব করা হবে এবং নথি যাচাই করা চলছে যে এই আর্থিক লেনদেন তৃণমূলে এই যে বিপুল অঙ্কের টাকা 440 কোটি টাকা, এই টাকা কোথা থেকে এলো। ব্যাংকের সঙ্গে ইতিমধ্যে কথা বলছেন যে এখানে কোন কোন জায়গা থেকে টাকা এসছে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট সেগুলি ঘেটে দেখছেন তদন্তকারীরা। তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট কার নামে খোলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে অথরাইজ সিগনেচারি কে রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে বা চেক দিয়ে টাকা তোলার ক্ষেত্রে কার সই এক্ষেত্রে গ্রহণযোগ্য, এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তদন্ত চলছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল আরও যে চাপে পড়ছে সেটা এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নেওয়া এবং ইডি তদন্ত শুরু করার পক্ষে আরও স্পষ্ট হয়ে এলো। সুজয়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট দেবো আপনাদের। মাছের তেলে মাছ ভাজা যাকে বলে, ঘুরিয়ে তৃণমূলের দলীয় তহবিলের টাকাতে কেনা বিমান এবং কপ্টারেই অভিষেক চড়তেন বলে খবর। কেয়ারওয়েল এভিয়েশন সংস্থাকে দলীয় তহবিল থেকে 160 কোটি টাকা দেয় তৃণমূল কংগ্রেস। সেই টাকায় কেনা হয়েছিল একটি বিমান এবং একটি কপ্টার। আবার সেই সংস্থাকে বিমান এবং কপ্টারের ভাড়া মেটানো হতো তৃণমূল কংগ্রেসের এই দলীয় তহবিল থেকে। অর্থাৎ মাছের তেলেই যাকে বলে মাছ ভাজা, ঘুরিয়ে তৃণমূলের দলীয় তহবিলের টাকাতেই কেনা বিমান এবং কপ্টার, তাতেই চড়তেন অভিষেক। সুজয়ের কাছে আরো তথ্য আছে এই সংক্রান্ত, সুজয়ের কাছ থেকে জানবো। আমাদের প্রতিনিধি সুজয়। দেখো, 2023 থেকে 2026 এই আর্থিক বছরগুলিতে 160 কোটি টাকা অর্থাৎ 150 কোটি টাকারও বেশি, যে তথ্য আমরা গতকালই জানিয়েছি, এই টাকা তৃণমূলের এই তহবিল থেকে গিয়েছিল কেয়ারওয়েল এভিয়েশনের কাছে। দেখা যাচ্ছে কেয়ারওয়েল এভিয়েশন এই 160 কোটি টাকার মধ্যে 120 কোটি টাকা দিয়ে একটি প্রাইভেট জেট অর্থাৎ অল্প সিটের 7 থেকে 8 আসন বিশিষ্ট একটি বিশেষ বিমান, সেই বিমান কেনে এবং তার পরবর্তীতে বাকি টাকা অপর একটি দেশে পাঠানো হয়, সেখান থেকে কেনা হয় কপ্টার। এই বিমান এবং কপ্টার এই কেয়ারওয়েল এভিয়েশনের কাছে আগে ছিল না। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা যাওয়ার পর
তারা এই ছোট বিমান এবং তারা কপ্টার কেনে এবং এই বিমানে চড়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি দিল্লি বা অন্য রাজ্যে যেতেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বা অন্য কাজে দিল্লি বা অন্যত্র যেতেন এই বিশেষ যে চার্টার বিমান এটাতে করে, এবং হেলিকপ্টারও কেনা হয়েছিল। সেই হেলিকপ্টারে চড়ে একাধিক নির্বাচনী সভা প্রচার জনসভায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে টাকা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টাকা গেল 160 কোটি টাকা, আবার এই বিমান চড়া এবং কপ্টার চড়ার জন্য যে মাসের ভাড়া সেই টাকাটাও আবার তৃণমূল দিচ্ছে। দেখা যাচ্ছে এই যে জায়গাটা এখানে একটা আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, ব্যাক টু ব্যাক দুটো বড় খবর টিভি9 বাংলা এই মুহূর্তে ব্রেক করলো। ইডি তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের 400 কোটি টাকারও বেশি ফ্রিজ করে দিল, এবং আরও একটা বড় খবর যে দলীয় তহবিলের টাকা থেকে বিমান এবং কপ্টার কেনা হয়েছিল একটি সংস্থার নাম করে, কেয়ারওয়েল সংস্থার নাম করে, এবং তাতেই চড়তেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভাড়া দলীয় তহবিল থেকেই মেটানো হতো। আগে দলীয় বিধায়কদের সই জালের একটা অভিযোগ এলো, সেটা এখনো চলছে। এরপরে দলীয় তহবিল তজরূপ ঘুরিয়ে, এটাও দেখতে হবে। কি অদ্ভুত একটা পার্টি, আর তাদের নেতারাও কি অদ্ভুত। আমার তো মনে হয় আপনারা যা বলছেন যে মালিকি আবার ভাড়াটিয়া হচ্ছিল, মানে তৃণমূল কংগ্রেসের ফান্ডে যে টাকাটা, সেটা সাধারণ তৃণমূলের কর্মী নেতারা জোগাড় করছেন, ধরে নিচ্ছি ওদের 75-25 ডক্ট্রিন থাকা সত্ত্বেও। এবারে তারা সেই টাকা দিয়ে একটা প্লেন কিনছে, একাধিক প্লেন এবং হেলিকপ্টার। তারপরে সেসব কেনার পরে সেটা আবার একটা কোম্পানি সেটাকে ভাড়া দিচ্ছে কি করে। এবং শুধু ভাড়া না, আমার যত মনে হয় কোম্পানিটাও বোধহয় অভিষেক বাবুর বা ওদের কারুর হবে, ঘুরিয়ে যাতে পার্টির টাকাটা সাইফন করা যায় সেটা করার চেষ্টা করছে। এ তো অদ্ভুত ব্যাপার, এই জিনিস হয় না। একে তো কমসে কম একটা কিছু নোবেল টোবেল চুরির জন্য দেওয়া দরকার, এদেরকে ইমিডিয়েট দেওয়ার দরকার যদি থাকে ওরকম। হ্যাঁ, নোবেল তো আর হবে না, চোবেল হবে, চুরির জন্য নোবেল, মানে ওই নোবেল সমগোত্রীয় কিছু ওকে দেওয়া উচিত। অখিল বিশ্ব চোর মহাসংঘের ইনি মহানায়ক হতে পারেন এনারা। ঠিক আছে, তদন্ত চলুক, পশ্চিমবঙ্গের মানুষ আর কি কি দেখবে। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। ডিজে হুমকি মামলায় আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কণ্ঠস্বরের নমুনা দিতে ডেডলাইন বেঁধে দিল আদালত। আগামী 18 জুলাইয়ের মধ্যে বিধাননগর আদালতে অভিষেককে আসতেই হবে। কণ্ঠস্বরের নমুনা এবার না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারক। আরো বিস্তারিত জেনে নেবো, আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো দীপ, ডিজে তদন্তে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, অভিষেককে কিন্তু বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল আজই, কিন্তু অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে আগামী 18 তারিখে বিধাননগর আদালতে হাজিরা হয়ে কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপের গ্রহণ করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এমনটাই নির্দেশ কিন্তু বিচারকের। বুধবার অর্থাৎ আজ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে ফের তলব করা হয়েছিল দ্বিতীয়বারের জন্য বিধাননগর আদালতে, এবং সকাল 10টার সময় উপস্থিত হওয়ার কথা বলা হয়েছিল এবং সেখানেই তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে, কিন্তু তিনি উপস্থিত হননি। পরবর্তী ক্ষেত্রে আদালত নির্দেশ দেন যে আগামী 18 তারিখ তার নেক্সট ডেট, অর্থাৎ কণ্ঠস্বরের নমুনার নেক্সট ডেট, এবং সেই দিন যদি আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা না দেন তাহলে কিন্তু আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কিন্তু। অনেক ধন্যবাদ তোমাকে। গলা টিপে গলার আওয়াজ বার করতে হবে, ওর এছাড়ার উপায় কি আছে? যে বারবার যদি এরকম হতে থাকে কোর্টের প্রতিও মানুষের আস্থা কমে যাবে। আবার মুশকিল হচ্ছে মানুষ এটাও বুঝতে চায় না যে কোর্টের কারণে ওকে চুলের মুঠি ধরে টেনে আনা যাচ্ছে না, ওর গলা টিপে গলার আওয়াজ বার করতে পারা যাচ্ছে না, তার পেছনে যে কোর্টের অবদান আছে, ভূমিকা আছে, সেটা মানুষকে বোঝাতে পারি না আমরা। মানুষ এবার সেই নিয়ে 7-5 প্রশ্ন করে, বিব্রত হয় সরকার। তবে আমার ধারণা সরকার কোর্ট এবার বুঝেছে, এবার সঠিক ব্যবস্থা হবে, আর কোনো চিন্তা নেই, ওকে যেতেই হবে। এড়িয়ে বেশি দিন কেউ বাঁচতে পারে না। তার আগের নেতাদের উনি দেখুন, যারা 2-3 বছর জেল খেটে এসছেন, আইনের আওতায় এসছেন। আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন আপনাকে কেউ ছুতে পারবে না, কিন্তু আইনের সামনে তো আসতে হবে, তো আপনাকে দেখা করতে হবে, জিজ্ঞাসাবাদ হলে। উনি তো আগে অন্য মামলায় জিজ্ঞাসাবাদে গেছেন, ভয় পাচ্ছেন না, জান আইনের কাছে ভরসা রাখুন।
মেজাজ হারালেন মমতা। মিছিলের ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছবিটা দেখুন। আজ মেজাজ হারান মমতা। মিছিলে ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের দলের কর্মীকেই সপাটে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমার যেটা মনে হচ্ছে মানসিকভাবে উনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, এবং মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার জন্য উনি যে সমস্ত আচরণ করছেন, এই সমস্ত আচরণ দুর্ভাগ্যজনক হলেও আমাদের বলতে হচ্ছে অপ্রকৃতস্থ আচরণ করছেন। এবং আজকেও যে কর্মীর গালে সপাটে চড় মারলেন, এটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানসিক যে সন্তুলন বা মানসিক যে ব্যালেন্স, এই ব্যালেন্স কিন্তু রাখতে পারছেন না। কারণ তিনি এখনো মন থেকে পারছেন না মেনে নিতে যে বাংলার জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি মানবিক অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। সামনে ভিড় হয়ে গেছিল, গুরুতর জখম ইনজিওর্ড কর্মীরা পড়েছিলেন। গাড়ি এনে তাদেরকে তুলে হাসপাতালে পাঠাবার চেষ্টা। সেই জন্য সামনে থেকে দাঁড়িয়ে যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, তিনি চাইছিলেন গাড়ি রাস্তাটা ফাঁকা করে গাড়িটা আসতে দিতে, ভেতরে এখানে কাতরাচ্ছে তাদের তুলে দেবেন। তিনি যদি আর একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে থাকেন, বেশ করেছেন, সরিয়েছেন। কাকলি ঋতব্রতদের ঘর ওয়াপসির ডাক মমতার। হয় সরাসরি বিজেপিতে যোগ দিন, না হলে তৃণমূলে ফিরে আসুন। আমার দেওয়া প্রতীকী নিয়ে লড়ছেন, মাঝ রাস্তায় থাকবেন না, ঋতব্রতদের বার্তা তৃণমূল নেত্রীর। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দোলাও 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 আমার হৃদয়ে হবে না। ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে, যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সৌরভ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, কাকলি ঋতব্রতদের যেভাবে ঘর ওয়াপসির ডাক দিলেন, রাজনৈতিক মহলে মন্তব্যের কি ব্যাখ্যা করছে? দীপ, আজকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ 2024-এর বিধানসভা নির্বাচনের এই বিপর্যয়ের পরে আজকের দিনটাই সেই দিন যেখানে দাঁড়িয়ে সরাসরি সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই যে মিছিল, একেবারে ছোট্ট রাস্তা কিন্তু গোটা রাস্তা ছিল সংঘর্ষময়। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মীদের পাশে দাঁড়াতে যারা বিক্ষুব্ধ হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদারদের শিবিরে নাম লিখিয়েছেন, তাদের ঘর ওয়াপসির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুবই তাৎপর্যপূর্ণ, তার কারণ ফিরে আসতে চান তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আবার নিজের পুরনো দলে আবার আগের সম্মান দিয়ে ফিরিয়েও নেবেন। ফিরিয়ে নেবেন কি নেবেন না সেটা তো সময় বলবে, কিন্তু এটা আজকে রেকর্ডেড হয়ে গেল যে যেদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বিজেপি কর্মীরা একেবারে বলা যেতে পারে সম্মুখ সমরে, সেদিন কিন্তু ঘর ওয়াপসির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বলটা তিনি বিক্ষুব্ধদের কোর্টে দিয়ে দিলেন। আগামী দিনে আরও সংঘর্ষময় পরিস্থিতি হবে শাসক দল বিজেপির সঙ্গে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘর ওয়াপসির ডাক খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এতদিন ধরে এই কাকলি ঘোষ দস্তিদার
টিম এবং ঋতব্রত টিম নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, নেতারা বলছিলেন। কিন্তু এই প্রথম তিনি কি বললেন বিজেপির দোসর হয়ে কাজ করছেন, মাঝ রাস্তায় রয়েছেন, মাঝ গঙ্গায় রয়েছেন, যেখানে ডোবার আশঙ্কাটাই বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে হয় রাজনৈতিক মহল যেটা বিচার বিশ্লেষণ করবে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদার নয়, ওদের সঙ্গে যারা গেছেন এমপি এবং বিধায়ক, আসলে তাদের কাছে বার্তাটা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কাছে বার্তাটা রাখলেন কোন দিন? বললেন কর্মীরা জিতিয়েছে, সেই কর্মীরা আজকে মার খাচ্ছে, সেই কর্মীদের দিকে তাকান, ঘরে ফিরে আসুন। খুবই তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ প্রসঙ্গে কি বলেছেন শোনাই দর্শকদের। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘদিনের নেত্রী এবং তিনি 15 বছর শাসন করেছেন। তিনি তো একটা রেসপেক্টের জায়গা বাংলার বহু মানুষের কাছে পান, তার প্রতি শ্রদ্ধা সবারই থাকে। এই জায়গাটায় আছে। এখন কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে তো যায়নি, অন্য দল ভেঙে অন্য কিছুর বিষয়টা নেই, সবাই তো তৃণমূলেই আছে। আমি এটাকে এই যে পৃথকীকরণটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। শুধু যেটা ঘটেছে যে একটা সর্বসম্মতভাবে একটা বিরোধী দল এমএলএরা মিলে, বেশিরভাগ এমএলএরা মিলে তার বিরোধী দলনেতাটা তৈরি করেছে। তৃণমূলের ইন্টারনাল ইস্যু, ওটা নিয়ে বিশেষ আমার কিছু বলার নেই। এখন তো আমি বুঝতে পারছি না কে আসল তৃণমূল। ঋতব্রত গ্রুপ তো আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আসুন, এসে চেয়ার সামলান। মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে বলছে আপনারা আসুন। তো কে কোন দিকে যাবে বোঝাটা খুব জ্বালাতন হয়ে দাঁড়িয়েছে। আসল তৃণমূল কে, নকল তৃণমূল কে, ওরা আগে ঠিক করে নিক, তারপর ডিসাইড করুক। এখানে আমাদের বক্তব্য নিষ্প্রয়োজন। আমি আবার বলছি, তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, এটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। বারুইপুরে গণধর্ষণ এবং খুন পরবর্তী হিংসায় এখনো পর্যন্ত গ্রেফতার আছেনও। ধৃতদের মধ্যে 2 জন গণপিটুনির ঘটনায় গ্রেফতার, পুলিশের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার 9, সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় গ্রেফতার 7, গণপিটুনির ঘটনায় ধৃত 2 জনের 10 দিনের পুলিশ হেফাজত।